একদম মিনিমালিস্টিক কোন জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে পরীক্ষার হলে তুমি মোটামুটি এ প্লাস পাওয়ার মতো হচ্ছে মার্কস তুলে নিয়ে আসতে পারবা। একটা প্রশ্ন খুবই বিখ্যাত, যে প্রশ্নটা আসার চান্স অনেক বেশি, এই ফরমেশনের কনভার্সনগুলা একবার চোখ বুলায় যাওয়া ফরজ। সম্পাদ্য আছেই তিনটা, ত্রিভুজের জন্য তিনটা, চতুর্ভুজের জন্য আরও তিনটা, তিন তিন ছয়টা। এই তিন তিন ছয়টা জিনিস দেখে যাওয়া একদম ওয়াজিব। এসএসসি 2026 শর্ট সিলেবাসে তো এমনি পরীক্ষা দিচ্ছ, বাট ওটারও শর্টেজ ভার্সন যদি তুমি পড়তে চাও, যেটা জিনিস না পড়লেই না পরীক্ষা হলে যাওয়ার আগে, সেইটা নিয়ে হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি দেখাবো তুমি শর্ট সিলেবাসের মধ্যেও কাটছাট করে একদম মিনিমালিস্টিক কোন জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে পরীক্ষার হলে তুমি মোটামুটি এ প্লাস পাওয়ার মতো হচ্ছে মার্কস তুলে নিয়ে আসতে পারবা, মানে শর্ট সিলেবাসেরও শর্টেজ ভার্সন। তো চলো শুরু করা যাক চ্যাপ্টার বাই চ্যাপ্টার। প্রথমেই হচ্ছে চলে আসি সেট এবং ফাংশন রিলেটেড। ওকে, সেট ফাংশনের ক্ষেত্রে প্রথমে যদি বলি এমসিকিউর জন্য আমার কি পড়া উচিত, সবার আগে সেট গঠনের যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে একটু কনভার্সনগুলো ভালো করে অল্প দুই তিনটা হচ্ছে দেখে যাবো, দ্যাটস ইট। এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোনো একটা ফাংশন অফ এক্স এর মান দিয়ে দেয়, দেন ওই জায়গাতে ফাংশন অফ সামথিং কোনো একটা ভ্যালু বলে দেয়, বলে যে হচ্ছে এটার মান বের করো। সিম্পল, খুবই সিম্পল, জাস্ট তুমি চাইলে ক্যালকুলেটরে ওই ফাংশনটা তুলে মানটা বের করে ফেলতে পারো। সেই সাথে হচ্ছে সেটের ক্ষেত্রে কখনো কখনো এই যে সংযোগ পূরক এই প্রশ্নগুলোও দিয়ে দেয়, কার্তেশীয় গুণজ, এটা খুবই সিম্পল। ক্রমজোটটা থাকলে হচ্ছে তুমি ক্যালকুলেটরে ইকুয়েশন বসাও সলভ করতে পারবা। সো সেটের এমসিকিউগুলো মোটামুটি আমরা সবাই জানি। সিকিউ এর কথায় যদি বলি, সিকিউ আসলে কোন জায়গাগুলো থেকে করে, একটা প্রশ্ন খুবই বিখ্যাত, যে প্রশ্নটা আসার চান্স অনেক বেশি, তোমাকে একটা সেট দিয়ে সেই সেটটার পাওয়ার সেট, সেটা যে 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটা প্রুফ করতে হয়। সাধারণত 3টা উপাদান, প্রবাবিলিটি হাই যে 4টা উপাদানের একটা হচ্ছে সেট দিবে, দিয়ে হচ্ছে এটা প্রুফ করতে বলবে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা হচ্ছে উপাদানকে তোমার একদম লিখে যাইতে হবে। এখন সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি যে কনভার্সন, এটা ক নাম্বারের জন্য আসে, বাদ বাকিগুলোর জন্য এত প্যারা নিতে হয় না। বাট আরেকটা দুইটা প্রশ্ন আছে, একটা না দুইটা প্রশ্ন বলবো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসবেই। এর মধ্যে একটা হচ্ছে তোমাকে গ নাম্বারে দিতে পারে, যে একটা সেটের বা অন্যয় দিবে, অন্যটাকে হয়তো ওই যে বললাম তালিকা অথবা সেট গঠন পদ্ধতি কিছু একটাতে কনভার্ট করতে হইতে পারে। তারপরে যে কথাটা বলবে সেটা হচ্ছে ওই অন্যটার ডোমেইন অথবা রেঞ্জ বের করো। রেঞ্জ খুব রেয়ার কেসে হয়তো তোমাকে বের করতে বলবে, বাট ডোমেইনটা বলার চান্সটা ম্যাক্সিমাম, সো আমাকে যদি বলো এইখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি, আমি বলবো এইটা, ডোমেইন রেঞ্জ, এবং এই প্রশ্নটা কোনো একটা ফাংশন দিবে, ফাংশনের হচ্ছে 1/x বা 1/x স্কোয়ার ফাংশন, উপরে প্লাস সি মাইনাস ডি কিছু একটা যোগ বিয়োগ গুণভাগ করে দিবে। এই তিনটা প্রশ্ন একটু ধৈর্য ধরে তুমি চাইলে টেস্ট পেপার থেকেও দেখতে পারো, তুমি চাইলে আমাদের প্রিভিয়াস ক্লাস থেকেও দেখতে পারো। এই তিনটা প্রশ্ন পরীক্ষা হলে না দেখে যাবা না। এই তিনটা প্রশ্ন দেখে গেলে সেটের একটা প্রশ্ন অন্তত নিশ্চিতভাবে বলা যায় যে তুমি কমন পাবাই। সো এই তিনটা প্রশ্ন ভালো করে দেখে যাওয়াটা ফরজ। ক্রোমোজোরের কথা যদি বলি, ক্রোমোজোর থেকে আসতেও পারে, নাও আসতে পারে, সো একটা 50-50 চান্স থাকে। বাট যদি তোমার হাতে টাইম থাকে, মনে হয় যে না আমার হাতে দেখার মতো এনাফ টাইম আছে, ক্রোমোজোরটা দেখে যেতে পারো। ওকে, তো সেট ফাংশন নিয়ে বলে ফেলছি, এখন যে বীজগাণিতিক রাশি, ভাইয়া বীজগাণিতিক রাশি আমাদের সব থেকে বেশি সময় খায় হচ্ছে এমসিকিউয়ে, অদ্ভুতভাবে সেই বীজগাণিতিক রাশি আমাদের সব থেকে সময় বাঁচায় হচ্ছে সিকিউয়ে। সো এই দুইটার মধ্যে ব্যালেন্সিংটা কীভাবে করা উচিত? ব্যালেন্সিংটা করা উচিত হচ্ছে, যদি আমি এমসিকিউয়ে থাকি তাহলে ভাই আল্লাহর হস্তে চোখ বন্ধ কইরা চেষ্টা করে বীজগণিতিক রাশি খসড়া না করে ক্যালকুলেটারে করতে, দ্যাটস ইট। চোখ বন্ধ করে তুমি চাইলে ক্যালকুলেটার হ্যাক্স অ্যাপ্লাই করতে পারো। অলরেডি আমাদের একটা বিস্তারিত ভিডিও বানানো আছে কীভাবে তুমি এই জেনারেল ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারবা, সেটার উপরে ওটা চাইলে দেখে ফেলতে পারো আর কি। ওকে, এখন এখানে আবারও বলতেছি, ক্যালকুলেটর হ্যাক্সের উপর ডিপেন্ডেন্ট থাকাটা ফরজ। প্রথমত যদি কোনো কারণে তোমার ফরজ ছুটে যায়, কোনো কারণে যদি তুমি ক্যালকুলেটর হ্যাক্স ওখানে ইমপ্লিমেন্ট করতে না পারো, তখন তুমি হচ্ছে খসড়া করতে পারো। বাট এই খসড়ার অংশটা আমি বলবো একদম শেষের দিকে করা উচিত, যদি প্রশ্নটা একটু কঠিন হয়ে থাকে। এই রিলেটেড একটা ভিডিও আমাদের আছে, সেটা হচ্ছে তোমার এই যে বীজগাণিতিক রাশি বা এক্সাম হলের জন্য তোমার আসলে কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত এবং কোন স্ট্র্যাটেজি ধরে এক্সাম হলে প্রশ্ন সলভ করলে তুমি 98%-এর উপরে মার্কস তুলতে পারবা, সেই রিলেটেড একটা ভিডিও হচ্ছে তোমাদের জন্য রেডি করা আছে, সেটা অবশ্যই দেখবা। ওকে, আচ্ছা এখন বলি সিকিউ বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কী পড়বো। ভাই সবার আগে এই রকম যত কনভার্সন আছে, এক্স প্লাস মাইনাস 1/x বা কিছু একটা থাকে, এখান থেকে কীভাবে ওটার স্কোয়ার ফর্মেশনে যাওয়া যায়, কীভাবে হচ্ছে ওটা 2 টু দি পাওয়ার 4 বা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ফর্মেশনে যাওয়া যায়, এই ফর্মেশনের কনভার্সনগুলা
কনভার্সনগুলো একবার চোখ বুলায় যাওয়া ফরজ, একদম ফরজ, ঠিক আছে। এবং সেই সাথে যদি তুমি একটু কঠিন প্রশ্ন পড়তে চাও তাহলে দেখে যাইতে পারো এক্স টু দি পাওয়ার 5-এ কীভাবে কনভার্ট করে, বা এই যে এক্স টু দি পাওয়ার প্লাস মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 5-এ কীভাবে কনভার্ট করে, বা এক্স টু দি পাওয়ার 6-এর ক্ষেত্রে জিনিসটা কীভাবে ফাংশন করে। এইটা এই চ্যাপ্টার থেকে আরেকটা টাইপ হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে বলবে যে একটা এক্সের মান তোমাকে দিলাম, এক্সের মান হচ্ছে ধরো এই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, মানে ব্যাপারটা কীরকম, ধরো আমি এভাবে দিলাম এক্সের মানে আমি তোমাকে বললাম রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এরকম একটা কথা বললাম। তারপরে তোমাকে যদি 1/x এর মান বের করতে দেয়, এটা মোটামুটি সহজ এবং প্রেডিক্ট করা যায় যে এর মান হবে হচ্ছে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, ঠিক উল্টা, মানে এক কম বেশি হইলে জিনিসটা জাস্ট এভাবেই আসে। তখন এর উপর বেস করে এই মানটা দিয়ে তোমাকে হয়তো বলতে পারে যে এখন তুমি বলো এক্স প্লাস 1/x এর মান কত, বা এখন তুমি বলো এক্স টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার 3 মান কত, এই জায়গা থেকে প্রশ্নটা দিতে পারে। অথবা প্রশ্নটা এইরকমও করে, এই যে এরকমও করে যে এক্স এর মান যদি বলে এ প্লাস রুট ওভার বি, যেমন ধরো হচ্ছে তোমার বললো এক্স এর মান হচ্ছে 11 প্লাস 2 রুট ওভার ধরো হচ্ছে কত দিই এখানে 30, এরকম একটা তোমাকে মান বলে দিল। এইখান থেকে এক্সের মান বের করে নিয়ে আসাটা, এটা করলে কত আসবে আমি তোমার বলে দিই। এটা যদি হয় তুমি চাইলে এক্সটাকে তাহলে এইভাবে লিখতে পারো না, যে তোমার হচ্ছে 5 প্লাস 2 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 6 ইন্টু প্লাস হচ্ছে তোমার 6, তাহলে এটাকে কি লেখা যায় রুট ওভার 5 প্লাস রুট ওভার 6, মানে এই রকম স্ট্রাকচারই চলে যাইতেছে। সো এই কনভার্সনগুলো থেকে আসার চান্স অনেক বেশি। সো এই হচ্ছে তোমার সিকিউ এবং শর্ট কোর্সের জন্য মেইনলি সাজেশন। একটা প্রো টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে সব সূত্র তোমার এখানে যতগুলো সূত্র বীজগাণিতিক রাশিতে আছে পরীক্ষার আগে একবার অন্তত হাতে হাতে করে যাবা একবার, কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি হচ্ছে কনফিউশনে পড়বাই। সব থেকে ভালো হয় যদি যেদিন তোমার পরীক্ষা ওই দিন যদি হচ্ছে সূত্রগুলো একটু পরীক্ষার হলে যাওয়ার আগে হাতে হাতে করে যেতে পারো, বা একটু চোখ বুলে যেতে পারো। চোখ বুলায় গেলেও না ওই পরীক্ষা হলে কনফিউশন চলেই আসে, ভাই কী দেখছিলাম প্লাস ছিল না মাইনাস ছিল, এগুলা খুবই নর্মাল, আমাদেরও হয়েছে তোমাদেরও হবে, জাতীয় সমস্যা। আচ্ছা এখন ভাইয়া মনে করেন বীজগাণিতিক রাশিতে তো টিচাররা চাইলে একটু প্যাচ পুছ দিয়ে দিতে পারে। মনে করেন যে একটা অঙ্ক প্যাচ দিয়ে দিছে, আমি বাদবাকি সব কিছু অ্যান্সার করে দেখি যে এই অঙ্ক অ্যান্সার না করলে আমার আসলে হবে না এবং আমি প্যাচটাও খুলতে পারতেছি না, আমি কী করব, এটা আমাকে অ্যান্সার করাই লাগবে, মানে একদম লাস্টে এসে ধর আর একটা সৃজনশীল বাকি আছে ওই অঙ্কটাই দিতে হবে, আমি আর কিচ্ছু পারি না ধরলাম। এই রকম কেসে যদি তুমি কোনো অঙ্ক শিওর না কিন্তু তোমাকে দিতে হবে, তাহলে আল্লাহর হস্তে খাতার পিছনে চলে যাও, খসড়া করে আসো এই অঙ্কটা কেমনে করে, নইলে তুমি হচ্ছে পরীক্ষার লাস্টের দিকে এটা অ্যান্সার করতে গেলে ঘাবড়ায় যাবা এবং মাঝখানে অ্যান্সার করতে গেলে আরও ঘাবড়ায় যাবা। সো এটা লাস্টের দিকে অ্যান্সার করবো, অ্যান্সারটা শিওর হওয়ার আগে একটু খসড়া করে নিব, এদিক সেদিক কাটাকাটি হবেই, কারণ প্রশ্নটা আমি শিওর না কেমনে করে এইটা। সো আগেই খসড়া করে কাটাকাটিগুলো যা হওয়ার লাস্টের পেজেই হোক খসড়ার জায়গাতেই হোক, মোটামুটি আমি শিওর হয়ে নেই যে অঙ্কটা হবে কি না। যখন আমি রাস্তাটা বুঝে গেছি ওকে এই রাস্তা দিয়ে গেলে অঙ্কটা মিলবে আমি শিওর, তখন ভাই আমার কনফিডেন্স আছে কাটাকাটি ঝামেলা মুক্ত, এখন মেইন অঙ্কে এসে আমি ধুমধারাক্কা হচ্ছে সেটা করে ফেলবো। এই খসড়া করতে তোমার 2-3 মিনিট যাইতে পারে ভাই, বাট এই জিনিসটা তোমাকে অনেক বেশি রিলিফ দিবে, ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি ফলো করে দেখো। ওকে আচ্ছা, সো এখানে হচ্ছে এক নজরে তোমাদের সূত্রগুলো আমি দিয়ে রাখছি, যেহেতু এটা বললামই এটা লাগবেই। ওকে পরে আসি ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজ এবং চতুর্ভুজ দুইটা জিনিসই আছে। এখানে প্রশ্ন খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। যদি আমি প্রথমে এমসিকিউ নিয়ে কথা বলি, তাহলে এমসিকিউর জন্য কি কি শর্তে একটা ত্রিভুজ হইতে পারে, কি কি শর্তে একটা চতুর্ভুজ হইতে পারে, একটা সামন্তরিক অঙ্কন করতে গেলে আমার কয়টা উপাত্ত দরকার, একটা রম্বস অঙ্কন করতে গেলে আমার কয়টা উপাত্ত দরকার, এই ইনফরমেশনগুলো ফরজ, এটা পড়ে যাব। এটা হচ্ছে তোমার বইয়ের কোয়েস, আমি বলি একদম তোমার বইয়ের এই চ্যাপ্টারে শুরু করার সময় প্রথমের দিকে দেখবা উদাহরণের আগে কিছু বাংলা কথাবার্তা আছে, ওইখানে জিনিসগুলো আছে। সো এবার যদি বলি সিকিউ, সিকিউয়ের ক্ষেত্রে দেখো এইখানে তোমার অ্যান্সার করা খুবই সহজ, এখান থেকে জ্যামিতি অ্যান্সার করা খুবই ইজি। সম্পাদ্য আছেই 3টা, ত্রিভুজের জন্য 3টা, চতুর্ভুজের জন্য আরও 3টা, 3-3 6টা। এই 3-3 6টা জিনিস দেখে যাওয়া একদম ওয়াজিব, কোনোভাবেই এই 3টা জিনিস মিস করে যাবা না। এবং 3টা জিনিস কাজ করা খুবই সহজ, এটা তোমাকে বুঝাইতে 5 মিনিটও লাগবে না, এত সহজ 3-3টা করে, ঠিক আছে। এখন মনে করো আমি এই 3টা নিয়ে একটু কথা বলবো, একটু পরে কথা বলতেছি, বাট একটু মনে করো যে জিওমেট্রির ক্ষেত্রেও কিন্তু টিচাররা চাইলে একটু কমপ্লেক্স জিওমেট্রি দিতে পারে, যে একটু ঘুরায় পেঁচায় দিল অঙ্কটা, একটু প্রুফটা অন্যভাবে দিল, তখন আমি কি করব, আবারও একই কথা, আগে শেষে খসড়া করে আসবো খাতায়। এইরকম কমপ্লেক্স জিনিসপত্র একদম ডিরেক্টলি অঙ্ক করতে যাব না, তোমার অঙ্কের সৌন্দর্য নষ্ট হবে, তোমার খাতার সৌন্দর্য নষ্ট হবে, লাস্টে অঙ্কটা কেটে দেওয়াও লাগতে পারে। এর থেকে সেফ জোন না যে ভাই তুমি আগে লাস্টে খাতায় খসড়া করে নিছো তারপরে এসে অঙ্কটা সলভ করতেছো, সব থেকে সেফ জোন, এটা একটু মাথায় রাখবে। ওকে আচ্ছা, এখন ওই প্রশ্নে চলে যাই যে আমি আসলে
সাধারণ ত্রিভুজ যদি অঙ্কন করতে চাই কি কি শর্ত লাগতে পারে, ধরো 3টা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ বের করতে পারবো, 2টা কোণ একটা বিপরীত বাহু, এই যে শর্তগুলো এগুলো একটু পরীক্ষা হলে দেখে যাব কি কি শর্ত। একইভাবে চতুর্ভুজের জন্য বাট এবার সম্পাদ্যে যাই যে 3টা যে সম্পাদ্য আছে এগুলো আমরা কীভাবে করি, এইটা একটু একদম পরীক্ষা হলে যেহেতু মানে আগে বা এই সময়টাতে একদম ধরে ধরে করার মতো টাইম নেই, আমরা একটু রাফ করে নিব পরীক্ষা মানে বাসায় প্রিপারেশন নেওয়ার সময়। যেমন ধর এখানে কি বলছে যে একটা ত্রিভুজের ভূমি আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে, এই যে একটা ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে, তারপর দেয়া আছে কি অপর দুই বাহুর সমষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ থিটা, আর এই যে অপর দুই বাহুর সমষ্টি তোমাকে দেওয়া দিছে ধরো এস। তাহলে আমি কি করব, তাহলে আমি কি করলে ত্রিভুজ স্টার্ট করতে পারবো, এটা একটু খাতায় খসড়া করে যাব। এটা খুবই সিম্পল, দেখো আমি জাস্ট এই দুইটা যোগ করে দিব, যোগ করলে এখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়াই, সেম ওয়াই পরিমাণ কোণ এখানে তৈরি করব, করলে এই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কতক্ষণ লাগছে, 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ডের স্ট্রাকচারে বাকিগুলোও করব, ঠিক আছে, খুব বেশি কমপ্লেক্স না, জাস্ট এটা একদম অ্যাকুরেটলি পরীক্ষার আগে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, ব্যাপারটা এমন না, কারণ এই জিনিসটা অনেকবার করছো, পরীক্ষা হলেও করতে পারবা, শুধু একটু রিকল করে যাবা জিনিসটা কীভাবে করে, ঠিক আছে। একইভাবে 2টা, সেই সাথে চতুর্ভুজের জন্য যে 3টা সম্পাদ্য আছে ভালো করে দেখে দেখে যাবা, মাত্র 6টা সম্পাদ্য পড়ে গেলে তোমার একটা সৃজনশীল কমন, এবং একটা সম্পাদ্য রিকল করতে তোমার বেশিক্ষণ লাগার কথা না, 1-2 মিনিটে রিকল হয়ে যাওয়ার কথা। আধা ঘন্টাতে যদি তুমি এই টাইমটা দাও এই চ্যাপ্টারে, তোমার একটা সৃজনশীল মোটামুটি কমন হওয়ার চান্স অনেক বেশি। ওকে, পরেরটাতে চলে যাই, বৃত্ত নিয়ে কথাবার্তা একটু ভাস্ট, বৃত্তের চ্যাপ্টারটা একটু ভাস্ট, বাট এখানে কথাবার্তার ক্ষেত্রে যদি প্রথমে বলি যে বৃত্তের ক্ষেত্রে আমার কিছু সম্পাদ্য পড়ে নেওয়া উচিত। যেমন ধরো একটা বৃত্তের, ধরো এই একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে হয়তো স্পর্শক অঙ্কন করতে হইতে পারে, অথবা বাইরে থেকে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হইতে পারে। কোনটার ক্ষেত্রে কীরকম, এক হচ্ছে বৃত্তের উপরের স্পর্শক হলে কীভাবে করব, সেটা তো খুবই সহজ, প্রথমে কেন্দ্রের সাথে যোগ করব, 90 ডিগ্রি কোণ তৈরি করব, স্পর্শক হয়ে গেল, খুবই সিম্পল। আর যদি বাইরে থেকে করতে দেয় তাহলে কি করব, আবারও বলতেছি, প্রথমত সেন্টারের সাথে এটাকে কানেক্ট করব, মাঝখানের বিন্দুতে হচ্ছে নির্ণয় করব, মাঝখানের বিন্দু কেমন নির্ণয় করে জানো, করার পরে সেই মাঝখানের বিন্দুকে কেন্দ্র করে আমরা হচ্ছে একটা বৃত্ত আর্ট করব। তাহলে এই বৃত্তটা হচ্ছে ধরো এরকম 2টা পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্টের সাথে ওই 2টা পয়েন্ট কানেক্ট করলে কি হবে, স্পর্শক হয়ে যাবে। দেখো থিওরিগুলো কিন্তু আমরা মোটামুটি জানি, সিম্পল। এইখানে 2টা কথাই বলছে, হয় কোনো বিন্দুতে কি হবে, অথবা বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক আর্ট করতে হলে কি হবে, এটা একটু দেখে যাবে 1 নম্বর। আর খুবই অবভিয়াস 3টা জিনিস, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত। টিচার যদি একটু প্রশ্ন কঠিন করতে চায় তিনি বহির্বৃত্ত থেকে প্রশ্ন করবেন, বাট স্ট্যান্ডার্ড হইতেছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এই 2টা থেকে আসার চান্স বেশি, বাট বহির্বৃত্তটাও একদম ফেলায় দেওয়ার মতো না, এটাও ভালো। সো এই 3টা জিনিস একটু কষ্ট করে দেখে যাবো আর কি। ওকে, আচ্ছা এখন বলি উপপাদ্য আমার কি পড়া উচিত। এখান থেকে উপপাদ্য থেকে একটা প্রশ্ন দিবেই, ডেফিনেটলি বৃত্তের উপপাদ্য থেকে একটা প্রশ্ন দিবেই, প্রুফ করতে দিতে পারে যে দেখাও যে ওই যে বাংলা কথাটা মনে আছে না, যে হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে, অন্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এই যে এই ব্যাপারগুলো, এই প্রুফগুলো হচ্ছে আসবেই, ঠিক আছে। এই যে এই কথাটা বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই প্রুফটা দিবে। আবার এই প্রুফগুলোও দেয় যে হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো পরস্পর সমান হয়। সবগুলা প্রুফ করার একদম সিম্পল একটা শব্দ যদি বলি, এক শব্দে কিভাবে করলে অঙ্কটা প্রুফ হবে, এক শব্দ যদি কথাটা বলি সেই শব্দটা হচ্ছে সর্বসম প্রুফ করব। আমাকে যা প্রুফ করতে বলছে কোনো না কোনোভাবে দেখবা এখানে সর্বসমর আইডিয়া নিয়ে আসবেই। সো সর্বসমর আইডিয়াতে তুমি যতবার ঢুকতে পারবা, প্রুফ যদি তুমি না পারো চিন্তা করো কেমনে সর্বসম প্রুফ করবা। ব্যাসার্ধ তো সমান হবেই, তাই 2টা তো হচ্ছে আপনি ওই যে একই কোণ হচ্ছে একটা সাধারণ বাহু হয়ে যাইতেছে, বা এটা তো হয়েই যাইতেছে, সর্বসম এখানে থাকবেই। এইটা চিন্তা করে হচ্ছে সলভ করতে যাবা, দেখবা কম্পারেটিভলি ইজিয়ার হইতেছে, ঠিক আছে। ওকে, এখন আসি ত্রিকোণমিতি আমরা কিভাবে করব। এই জায়গাতে সাজেশন দিতে গেলে কবি একটু চুপ হয়ে যায়, কেন, 2 রকম কথাবার্তা এখানে আসে। প্রথমে আমি এমসিকিউটা বলি, ত্রিকোণমিতির এমসিকিউ আমাকে যদি তোমার এসএসসি লেভেলের এমসিকিউ সলভ করতে বসায় দাও, আমি 2 স্টাইলে সলভ করব। স্টাইল নাম্বার 1 হইতেছে অঙ্ক যদি ডিরেক্টলি যেরকম দিচ্ছে আমি চিন্তা করবো মাথাতে কেমনে সলভ করা যায়। এমসিকিউ এর ক্ষেত্রে, তোমাদের লেভেল এমসিকিউ এর ক্ষেত্রে মাথায় সলভ করা যায়, মানে কিচ্ছু দেখতে হবে না, ক্যালকুলেটর দেখতে হবে না, খসড়াও করতে হবে না, তুমি যে সূত্রগুলো পড়ে গেছো সেই সূত্রগুলো দেখে হচ্ছে মোটামুটি মাথায় হচ্ছে তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। এমসিকিউ এটা পসিবল, খুবই পসিবল। সূত্রগুলো একটু 2-1টা লাইন চিন্তা করবা ক্যালকুলেটর বাদ দিয়ে মাথায়, যদি এইটা করতে পারো, হাতে কম মাথায় বেশি, তাহলে গো ফর দ্যাট, এরকম অঙ্ক অনেক বেশি থাকবে। আর এক হইতেছে ভাই অঙ্ক তো ভয়ানক দিছে ভাই, মাথায় তো জীবনে সম্ভব না, ফাইজলামি করেন আপনি, তখন চোখ বন্ধ করে আমরা ক্যালকুলেটর হ্যাক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর যদি এই 2টার কোনোটাই
না কাজে লাগে, এই দুইটার কোনোটাই কাজে লাগবে কি লাগবে না এটা নির্ণয় করতে তোমার 5 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। সো 5 সেকেন্ডে চিন্তা করবা যে দুইটার মধ্যে কোনোটা করা যায় কিনা, মাথায় করতে পারবো নাকি ক্যালকুলেটর হ্যাক্সে করতে পারবো। যদি মনে হয় যে না আমি দুইটার কোনোটাতে যাইতে পারতেছি না, 5 সেকেন্ড টাইম গেছে বা 10 সেকেন্ড টাইম গেছে, তুমি তখন আল্লাহর রস্তে সেইটা লাস্টেও করতে পারো, অথবা ওই মোমেন্টে খাতার পিছনে গিয়ে খসড়া করে এসে ওটাকে সলভ করতে পারো। প্রশ্নে দাগানো কিন্তু উচিত না তোমাদের লেভেলে, বাট আমরা ভার্সিটি লেভেলে প্রচুর প্রশ্নের উপর উল্টাপাল্টা কাজ করি, হোয়াট এভার। এখন আসি সিকিউ বা শর্ট কোশ্চেনে আমাদের কী কী সাজেশন আছে। একটা সাজেশন আমি প্রথমে বলি, আমি ক্লাসেও বারবার বলছি, ত্রিকোণমিতির অঙ্ক সলভ করা একটা সব থেকে স্মার্ট টেকনিক হচ্ছে সবাইরে এক গয়লের গরু বানাবো, সবাইরে এক গয়লের গরু বানাবো। তুমি অনেক অঙ্কে দেখবা তোমার অঙ্কগুলো এইভাবে আসতেছে, যে ধরো সাইন স্কোয়ার থিটা, আর এখানে ধরো হচ্ছে দিছে কস থিটা, তারপর ধরো কিছু একটা দিছে যে +7 = সামথিং। এই অঙ্কগুলো সলভ করার উপায় হইতেছে যে সাইনের হয় কস বানাও, কসের হয় সাইন বানাও। আমরা সাধারণত সাইনেরই কস বানাই, ঠিক আছে, বা হচ্ছে যেটার উপর ঘাত 2 থাকে সেটাকেই কনভার্ট করে ফেলি। এটা করব, সবগুলাকে এক গয়লার গরু বানাবো, এক গয়লার গরু বানাবো। এটা হচ্ছে শুধুমাত্র যে তোমার এই রকম অঙ্কের জন্য প্রযোজ্য, ব্যাপারটা এমন না। অনেক অঙ্কে দেখবা ট্যান কট দিয়ে হিজিবিজি করে দিছে, কি করছে আমি কিচ্ছু বুঝতেছি না। কোনো কিছু না বুঝলে সব কিছুতে এক গয়লার গরু বানাবা, সাইন বা কজে যাওয়ার চেষ্টা করবা, সব সময় সাইন বা কজে যাওয়ার চেষ্টা করবা। সাইন কজ হচ্ছে অনেকটা বেস লেভেলের মতো। এখানে আসলে থাকে না যে অনেকগুলো সেন্টার পয়েন্ট থাকে, ধরো বাংলাদেশে ঢাকার মধ্যে বললো ধরো ফার্মগেট একরকম সেন্টার পয়েন্ট, তুমি ফার্মগেটে আসো, এখান থেকে তুমি যে কোনো ডিরেকশনে যে কোনো বাস পাবা। এরকম সাইন বা কজ হচ্ছে ত্রিকোণমিতির ওই সেন্টার পয়েন্ট, ওই বেস জায়গাটা, যেখানে তুমি আসলে যে কোনো জায়গায় হচ্ছে মুভ করতে পারবা, যে কোনো দিকে আসলে তুমি অঙ্কটাকে ঘুরাই নিতে পারবা। ওকে, আচ্ছা, এখন আমি এখানে একটু টু দ্য পয়েন্ট কিছু সাজেশন দিব ত্রিকোণমিতির জন্য। 1 নম্বর সাজেশন হচ্ছে এই কাইন্ড অফ কিছু অঙ্ক তুমি পাবা, ধরো এই যে √1 প্লাস সাইন থিটা বা হচ্ছে 1 - সাইন থিটা, এইরকম অঙ্ক, এরকম অঙ্ক আসার চান্স অনেক বেশি, এবং এরকম অঙ্ক আসে, এবং এরকম অঙ্ক করা সহজ, অনেক সহজ। উপায় একটাই, নিয়ম একটাই, ভাই নিচে যেটা থাকে সেটার অনুবন্ধী দিয়ে গুণ করে দাও, অঙ্ক শেষ। ঠিক আছে, নিচে যেটা থাকে সেটা অনুবন্ধী দিয়ে গুণ করবা, দেখবে একটা সূত্র পরে, অঙ্ক শেষ। এটার কাজ খুবই সিম্পল, বাট এর বাইরেও কিছু অঙ্ক আছে। যেমন ধরো এই রকম অঙ্ক খুব ভালো লেভেলের আসে, খুবই ভালো লেভেলের আসে, বাট এই অঙ্কটা একটু ট্রিকি। এই যে এই অঙ্কটা প্রচুর পরিমাণে আসছে, এরকম একটা অঙ্ক আছে, আমি যে এখানে দেখাইছি অঙ্কটা, এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসে। এরকম আরেকটা অঙ্ক তোমার উদাহরণে আছে, উদাহরণের অঙ্কটা হচ্ছে সম্ভবত ট্যান দিয়ে, যে ট্যান থিটা প্লাস সেক থিটা, ঠিক আছে, বা ট্যান থিটা প্লাস সাইন থিটা, সেক থিটা না সাইন থিটা, তোমার একটা উদাহরণে আছে, এটার একটা মান দিবে, এবং ধরো ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এটা তোমার উদাহরণের অঙ্ক, এটা মান দিবে, দিয়ে টিয়ে হচ্ছে এইরকম একটা প্রুফ করতে বলে। প্রুফটাতে এইরকম একটা পার্ট থাকে, এই একই অঙ্ক, হ্যাঁ, প্রুফটাতেও এরকম একটা পার্ট থাকে, যে ধরো এটাকে আমি বললাম এক্স, এখানে বললাম ওয়াই, x² - y² = 4√(x)y, এরকম একটা অঙ্ক আছে। হ্যাঁ, আমি ডাটা একটু কম বেশি ভুল দিতে পারি, বাট অঙ্কটা হচ্ছে এরকম। এই অঙ্কটা দেখে যাবা, এটার মতো করে কনভার্সনে এই অঙ্কটা প্রচুর পরিমাণে আসে, এটা হচ্ছে মাস্ট দেখবা। আচ্ছা, এখানে পুরো কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে ক নাম্বারে আসে, এটা মোটামুটি সহজ, এটা দেখে ফেলতে পারো, এটা খুব ইজি। আচ্ছা, গ নাম্বার নিয়ে বলতেছি না, এখানে আসি। তোমার বইয়ের ক্ষেত্রে দেখবে, একটু যদি টিচার প্রশ্ন কঠিন করতে চায়, তোমার বইয়ের অনুশীলনীর আগে 9.1 অনুশীলনীর আগে উদাহরণের শেষে 2টা অঙ্ক আছে কাজের জন্য, সেই 2টা অঙ্ক থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন এইরকম একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এটা করলে আসবে হচ্ছে tan⁴ থিটা মাইনাস এখান থেকে আসবে হচ্ছে tan² থিটা = 1। এই রকম অঙ্কটা, এটা কিভাবে আসে এবং এটা কিভাবে এই জায়গাগুলো থেকে আসে, দেখো এখানে ওই রকম একটা অঙ্ক দিয়ে দিছে, √এর অঙ্ক দিবে। সো এই অঙ্কগুলো একটু হচ্ছে ছোট্ট করে দেখে যাব, দ্যাটস ইট। আচ্ছা, আর একটা জিনিস বলি, ফর্মুলা হ্যাক্স। ধরো ত্রিকোণমিতির অঙ্ক করতে করতে আমরা কখনো কখনো এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যাই, যেখানে গিয়ে অঙ্কটা আসলে কোন রাস্তায় যাইতে হবে, কোন ডিরেকশনে যাইতে হবে, এই জিনিসটা আমরা বুঝি না, বা এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে না। সেইখানে আমরা ছোট্ট একটা ফর্মুলা হ্যাক্স কাজে লাগাইতে পারি, এটা মোটামুটি অনেকবারই দেখাইছি। সেটা হচ্ছে আমাদের এই তো হচ্ছে ফর্মুলাগুলো, রাইট? সো এই ফর্মুলাগুলোকে আমি যে সংক্ষেপে একটু তোমাকে দেখাই ফেলি। sin² থিটার উল্টা হচ্ছে আমার cosec² থিটা, আর cos² থিটার উল্টা হচ্ছে আমার sec² থিটা। sec² থিটা থেকে আমি যাইতে পারবো tan² থিটা, এখানে হচ্ছে cot² থিটা। এটা আমি অনেকবার এক্সপ্লেইন করছি তোমাদেরকে, বাট আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাই দিই। দেখো, sin² থিটা থেকে তুমি cos² থিটা যেতে পারবা, cos² থেকে sin² থিটা আসতে পারবা, কোন সূত্রের উপর ডিপেন্ড করে? 1 নম্বর সূত্রের উপর ডিপেন্ড করে। আবার cos² এর উল্টা হচ্ছে sec², sec² উল্টা হচ্ছে
কজ স্কোয়ার। একইভাবে সাইন স্কোয়ার উল্টা কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার উল্টা হচ্ছে কি সাইন স্কোয়ার। তুমি কোসেক স্কোয়ার থেকে কটে আসতে পারবা, কট থেকে কোসেকে যেতে পারবা। কেমনে পারবা? কোসেক এবং কটের উপর সূত্র হচ্ছে এইটা 3 নাম্বারটা, এই সূত্র ইউজ করে। কটের উল্টা হচ্ছে ট্যান, ট্যানের উল্টা হচ্ছে কট। আর কট থেকে সেক বা সেক থেকে ট্যান থেকে সেক, সেক থেকে ট্যান আসার উপায় কি? সেক থেকে ট্যান আসার উপায় হচ্ছে এই যে আমার এই সূত্রটা, 2 নম্বর সূত্রটা, ঠিক আছে? সো এইরকম কোনো একটা সূত্রের উপর বেস করে কোনো একটা সূত্র থেকে কোন ডিরেকশনে যাব, এটা আমরা এরকম কিছু চার্ট দেখে মনে রাখতে পারি। যদি এই জিনিসটা এখন প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসার কথা, বাট যদি তুমি আমার মতো ফাঁকিবাজ হয়ে থাকো তাহলে এই ফর্মুলা হ্যাক্সটা তোমার জন্য। ওকে ওকে, সো নেক্সট, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। ভাই কি জিনিস, এটা আসলে খুবই কম্পারেটিভলি সহজ, বাট এখানে ক্যালকুলেটর হ্যাক্সের জন্য যে টেকনিকগুলো আছে সেটা তো আমরা বলছি। এখানে ক্যালকুলেটর হ্যাক্স বাদেও একটু তোমাকে মানে জাস্ট ডিরেক্টলি অঙ্ক করতে হইতে পারে। হ্যাঁ, এখানকার একটা অঙ্কের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লসাগু এবং গসাগু। এখান থেকে প্রশ্ন আসে, লসাগু ও গসাগু, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে। আর একটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, যদি পারো তাহলে তো হইলই। যেমন প্রশ্ন বলবে যে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তার সংখ্যাগুলো কি আমি ধরতে পারি 3x, 4x। বলবে হচ্ছে এদের লসাগু কত বা গসাগু কত। দেখো এদের গসাগু হবে হচ্ছে, তুমি যদি x নাও তাহলে 3 আর 4, তাহলে লসাগু আসবে হচ্ছে এদের 12x, এই জিনিসটা, ঠিক আছে? আর গসাগু আসবে কত? গসাগু হচ্ছে এই যে x, এটা সাধারণত আসে কারণ 3, 4 তো আর কমন থাকে না আর কি। সো এই হচ্ছে লসাগু গসাগু রিলেটেড এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। আর তো বললাম একটা কথা ভাই, এখান থেকেও ক্যালকুলেটর হ্যাক্স আসতে পারে, অলরেডি এটার জন্য তোমার ভিডিও বানানো আছে, ঠিক আছে? সো ওইটা দেখে ফেলবো। এখন সিকিউ বা শর্ট কোশ্চেনের একটা ফেভারেট টপিক হইতেছে কিছু একটা ইকুয়েশন দিয়ে দিবে, কিছু একটা ইকুয়েশন দিয়ে বলবে দেখাও যে ওই ইকুয়েশনে যে ABC 3টা ভেরিয়েবল আছে ওরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই জিনিসটা তোমাকে দেখাইতে হইতে পারে, এই জিনিসটা আসতে পারে, এই জিনিসটা আসার চান্স আছে। বাট এখানেও আমি কিছু টু দ্য পয়েন্ট সাজেশন দিব, কিছু বিখ্যাত অঙ্ক তোমাদের বলবো, যে বিখ্যাত অঙ্কগুলো না দেখে গেলে আসলে মারা খাওয়ার চান্স আছে এবং এখান থেকে আসার চান্স অনেক বেশি। 1 নম্বর বিখ্যাত অঙ্ক হচ্ছে এইরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, বা ইকুয়েশনেরও কিছু ভার্সন আছে। ধরো এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারে 6ab বাই a প্লাস বি, হয় এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, একই জিনিসপত্র দিয়ে তোমারে বলতে পারে তুমি এই নিচে আসো, অথবা তোমার এই নিচের পার্টটা দিয়ে বলতে পারবে উপরে যাও। এই জিনিসটা কম আসে, উপরের ডিরেকশনটা কম আসে, নিচের ডিরেকশনের অঙ্কটা বেশি আসে। এবং এটা হচ্ছে বলতে পারো যে যদি বলো যে ভাই আপনার কুমিল্লা বোর্ড বলবো না, বোর্ড প্রশ্নে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে, অনেকগুলো বোর্ডে কমন পড়ছে, এটা কোন প্রশ্ন? আমি বলবো এই প্রশ্নটা আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? এইটা শুধু হচ্ছে নাম্বার চেঞ্জ করে দেবে, 3 জায়গায় 7 দিবে বা 6 দিবে, কিছু একটা দিবে। আচ্ছা, পরে একটা প্রশ্ন হচ্ছে বলি, এই যে এইরকম প্রশ্ন রুট ওভার উপরে নিচে, এটা দেখলেই বোঝা যায়, দেখলেই হাত কিলমিল করে, বা এখানে যোজন বিয়োজন হবেই, দ্যাটস ইট। এখানে যোজন বিয়োজন করে তুমি উপরটা থেকে কিভাবে নিচেরটায় আসতে পারো এবং নিচেরটা থেকে তুমি কিভাবে উপরেরটা যেতে পারো, এই দুইটা জিনিসই হচ্ছে এখান থেকে দেখতে হবে, ঠিক আছে? ওকে, পরে চলে যাই পরিমিতি। মোটামুটি খুবই সহজ। পরিমিতি নিয়ে যদি আমাকে বলো যে ভাই পরিমিতি থেকে প্রশ্ন করা লাগবে, আপনি কোন জায়গা থেকে প্রশ্ন করবেন, আমি চোখ বন্ধ করে বলবো সিলিন্ডার। 1 নম্বর হচ্ছে সিলিন্ডার। বলে ভাই না, শুধু তো সিলিন্ডার দিয়ে করা যাবে না, খ নাম্বারে না হয় সিলিন্ডার দিলাম, গ নাম্বারে কি দিব? আমি বলবো ভাই আয়তাকার ঘনবস্তু। এই দুইটা জিনিস একদম। দেখো পরিমিতিতে চলে যায়, এমসিকিউ এর জন্য বলবো আগে ফার্স্ট অফ অল যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো থেকে প্রশ্ন দিতে পারে। বৃত্তের ক্ষেত্রে ওই যে বৃত্ত এবং বৃত্তকলাটা একটু পড়ে যাবো। সুষম বহুভুজটা বলতেছি না যে অত বেশি ইম্পর্টেন্ট, বাট টিচার যদি একটু প্রশ্ন ট্রিকি করতে চায়, তার হাতে সব থেকে ভারী অস্ত্র হচ্ছে সুষম বহুভুজ। সুষম বহুভুজ নিয়ে কনফিউশনের পার্ট আছে, একটু পরে বলতেছি। দেখো প্রথমে আসি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বললাম বা সিকিউর ক্ষেত্রে বললাম, ভাই সিলিন্ডার পড়ে যাবা, ফর্মুলাগুলো একবার কষ্ট করে লিখে যাবা, সিলিন্ডার পড়ে যাবা, ফর্মুলাগুলো কষ্ট করে লিখে যাবা। বক্রতলের ক্ষেত্রফল কেমনে আসছে, সমগ্র তলের ক্ষেত্রফল কেমনে আসছে, আয়তন কত, তারপরে পড়বা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? পাইপও তোমাকে দিতে পারে, পাইপও রিসেন্ট ইয়ারগুলোতে প্রচুর পরিমাণে পাইপের প্রশ্ন আসতেছে, এবং পাইপের প্রশ্নের সূত্র খুবই সিম্পল, সেটা হচ্ছে পাই বাইরেরটার স্কোয়ার মাইনাস ভিতরেরটার স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন, পাইপের আয়তন। সো এই প্রশ্নগুলো আসতে পারে। দুইটা স্পেশাল অঙ্ক বলবো, যে দুইটা স্পেশাল অঙ্ক আসার চান্স অনেক বেশি এবং অনেকবার আসছে। গতবার ঢাকা বোর্ডেও আসছে, পরপর 2বার ঢাকা বোর্ডে আসছে। এর মধ্যে একটা হচ্ছে একটা রম্বস, আমি যদি এভাবে দেখাই, একটা সামন্তরিক কিছু একটা দিবে, রম্বস অথবা সামন্তরিক দিবে, দিয়ে এর যে কর্ণগুলো একটা ছোট একটা হচ্ছে বড়, তোমাকে ছোট কর্ণটা দিয়ে দিবে, দিয়ে বলবে বড় কর্ণের দৈর্ঘ্য বের করো, এই বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দেয়,
ঠিক আছে, কিভাবে করে? ফার্স্ট অফ অল এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দিছে, এই যে ছোট্ট ত্রিভুজটার দৈর্ঘ্য দিছে, 2টা বাহু, একটা হচ্ছে কি ছোট কর্ণ, রম্বসও হইতে পারে সামান্তরিকও হইতে পারে। তোমাকে কষ্ট করে ফার্স্ট অফ অল এইচ খুঁজে বের করতে হবে, সেই এইচটা এখানেও অ্যাপ্লিকেবল, তারপরে এই মানটুকু বের করতে হবে, ঠিক আছে, এটা ধরো এক্স। তখন তুমি সহজে বের করে ফেলতে পারবা যে ভাই তাহলে এই জিনিসটার মান কত, বৃহত্তম কর্ণের মান কত। এই অঙ্কটা খুবই স্পেশাল, এখান থেকে আসতে পারে। আর একটা হচ্ছে ওই যে সমবাহু ত্রিভুজ আছে না, সমবাহু ত্রিভুজের ধরো আমি দৈর্ঘ্য এ থেকে a+3 করছি, তাহলে আয়তন কতটুকু বাড়ছে, ক্ষেত্রফল কতটুকু বাড়ছে বা ক্ষেত্রফল কতটুকু কমছে, এই প্রশ্নটাও আসতে পারে। এই গেল পরিমিতির মধ্যে। এখানে আমি একটু বলে দিচ্ছি তোমার জন্য যে ত্রিভুজের জন্য ফর্মুলাগুলো কী কী, এগুলো এখানে সুন্দর করে লেখা আছে, একটু চোখ বুলে যাবা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সমবাহু ত্রিভুজের ফর্মুলা এবং সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা। এমসিকিউ এর জন্য হচ্ছে এই ফর্মুলাটা থেকে প্রশ্ন দিয়ে দেয়, এমসিকিউ এর জন্য এই ফর্মুলা থেকে প্রশ্ন দিয়ে দেয়। ওকে, আচ্ছা এখন আসি সুষম বহুভুজ, যেখান থেকে ট্রিকি কিছু পার্ট আছে। ট্রিকি পার্টটা কি আমি তোমাদের বলি। ধরো সুষম বহুভুজের যে সেন্টার, হ্যাঁ, এখানে আমি যদি সেন্টারটাকে এভাবে কানেক্ট করি, তাহলে দেখো এখানে দুই রকম জিনিস থাকে। একটা জিনিস হচ্ছে এর কর্ণ, এই যে এগুলো হচ্ছে ওর কর্ণ বা কৌণিক দূরত্ব, ঠিক আছে, কৌণিক দূরত্ব, এই যে এগুলা হচ্ছে তার কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব আমি ধরলাম বি। আরেকটা হচ্ছে তার বাহু, এই যে এটা হচ্ছে তার বাহু। সো বাহু থাকলে ফর্মুলা হচ্ছে এইটা, এই জিনিসটা তোমার বইয়ে ক্লিয়ারলি দেয়া নাই, সো এমসিকিউর জন্য এই জিনিসটা ট্রিকি, একটু মাথায় রেখো। আর কৌণিক দূরত্ব থাকলে তোমার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এমসিকিউর টিচার যদি চায় যে আমি আজকে থেকে প্রশ্ন কঠিন করব তোমাদের জন্য মিলন সাহেবের মতো, তাহলে হচ্ছে এইরকম প্রশ্ন করতে পারে। এটা একটু ভালো করে বুঝে যাবে। এবং বৃত্ত এবং বৃত্তকলা তো ইজি, এটা আর বললাম না। আবারও বলতেছে যে আয়তাকার ঘনবস্তু, সেখান থেকে প্রশ্ন সিলিন্ডার, পাইপ, এই 3টা জিনিস একটু ভালো করে দেখে যাব। আর এই জিনিসগুলো তো বলছি অলরেডি, পাইপের কথাও বলছি। পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে মোটামুটি প্রেডিক্ট করাটা খুবই ইজি, খুবই ইজি। পরিসংখ্যান থেকে কী কী আসবে এটা মোটামুটি ধরে ফেলা যায়। একটা সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আরেকটা সৃজনশীল থাকবে মধ্যক। পরিসংখ্যান থেকে এটা মোটামুটি চোখ বন্ধ করে বলে ফেলা যায়। এমসিকিউ এর জন্য যদি বলি, পরিসংখ্যানে এমসিকিউ কী কী আসবে, শ্রেণীবদ্ধ বা অশ্রেণীবদ্ধ ডেটা, কোনটা বিচ্ছিন্ন চলক কোনটা অবিচ্ছিন্ন চলক, শ্রেণীব্যাপ্তি বা কিছু একটা বের করতে দেবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, এই যে এই এরকম একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলাগুলো হচ্ছে একটু মাথায় রাখবো, হ্যাঁ, ইউআই। সো এই যে এই ফর্মুলাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু দেখবো। এখন আমি বলি এইখানে পরিসংখ্যানে আমি 2টা সৃজনশীল চোখ বন্ধ করে তোমাকে বলে দিতে পারি। একটা সৃজনশীলের মেইন কন্টেন্ট থাকবে হচ্ছে খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো, এটা 100% একটা সৃজনশীল তুমি পাবাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ওর সাথে গ নাম্বারে হয়তো কোনো একটা কিছু অঙ্কন করতে দিতে পারে, এই অঙ্কন করা জিনিসটা ডিপেন্ড করে। এটা হয়তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দিলে হয়তো আয়তলেখ দিতে পারে বা গণসংখ্যা বহুভুজ বলতে পারে, অথবা সেখানে ক্রমযোজিত গণসংখ্যা বলে দিতে পারে। সো একটা সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং এই 2টা জিনিসের যে কোনো একটা, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যদি আরেকটা সৃজনশীলের কথা বলো, তো আরেকটা সৃজনশীল আসবে হচ্ছে মধ্যক, একটা সৃজনশীল আসবে মধ্যক। তাহলে একটা সৃজনশীল পাবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের উপর, একটা সৃজনশীল পাবা মধ্যকের উপর। ওটার গ নাম্বার বা খ নাম্বার সব হইতে পারে, এখানে এই জিনিসগুলো থাকতে পারে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি মধ্যকের সাথে ওই নিবেশন সারণী টারণী কিছু একটা আর্ট করতে দেয় বা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আর্ট করতে দেয়। বাট আমি কেন এখানে 2 নম্বর সৃজনশীল প্রেডিক্ট করতেছি যে ক্রমযোজিত গণসংখ্যা বা অজিফ রেখা দিবে, কারণ মধ্যক বের করতে গেলেও তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগে, অজিফ রেখার জন্য তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগে। সো ক্রমযোজিত গণসংখ্যার উপর বেস করে একটা সৃজনশীল, ওটা ছাড়া হচ্ছে আরেকটা সৃজনশীল, এভাবে আমি জাস্ট ক্লাসিফিকেশন করছি। সো এইখানে একটা ছোট্ট জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে এতক্ষণ আপনি মধ্যক এবং কী নিয়ে কথা বলছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে কথা বলছি। প্রচুরক কি দোষ করছে, প্রচুরক কি আপনার সাথে মানে পাকা ধানে মই দিছে না, প্রচুরকটা এমসিকিউ এর জন্য হাইলি ইম্পর্টেন্ট। এবং এমসিকিউটার সলিউশন হতে হবে কিসের মতো, আপনার এমসিকিউ এর সলিউশন হতে হবে এমসিকিউ এর মতো, ওটারে সিকিউ এর মতো সলভ করলে হবে না। কিভাবে করবে এটা একটু বলি। দেখো প্রচুরকটা এইরকম ছক দিয়ে বলবে এটা প্রচুরক বের করো, এমসিকিউ এর স্টাইলে সলভ করো, তোমার শিখাই, যদি এটা সিকিউ কোশ্চেন, বাট এমসিকিউ স্টাইলে সলভ করার জন্য প্রচুরক শ্রেণী নিব, ওর সাথে ওর পাশের শ্রেণীর ডিফারেন্স কত, 12 থেকে 6 বাদ দিলে 6, ওর সাথে এর পাশের শ্রেণীর ডিফারেন্স কত, 8। তাহলে এইটা হচ্ছে আমার F1, এটা হচ্ছে আমার F2। তারপর তো তোমার ফর্মুলা মনে আছে, রাইট, এখানে F1 বাই এই জিনিসটা আছে। সো এই জিনিসটা তুমি ডিরেক্টলি হচ্ছে এভাবে বের করে ফেলবা, এবং এই জিনিসটা বের করে খাতায় লিখারও টাইম আমার হাতে নাই, কি করব, কই লিখবো, আলটিমেটলি ক্যালকুলেটর তো লিখাই লাগবে, আগেই লিখে ফেলি। সো এমসিকিউ এর সলিউশনটা করতে হবে কিসের মতো, এমসিকিউ এর মতো, দ্যাটস ইট।
এই ছিল পুরা ম্যাথের সাজেশন। আমি খুব ফাস্ট কথা বলে তোমাকে বোঝানোর ট্রাই করছি, কারণ আমি খুব ভালো করে জানি যে এই ভিডিওটা যে দেখতেছো এটাতেই তুমি আসলে অনেক বেশি টাইম দিয়ে ফেলতেছো আমাকে। থ্যাংক ইউ সো মাচ সময়টা দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমার বিফলে যায় নাই। ভিডিওটা ঠিক ভালো করে দেখো, যা যা সাজেশন দিছি এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা, কোনো ডাউট নেই। ওকে, সো অল দ্য বেস্ট, সবার জন্য শুভকামনা। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। সেই কথাটা হচ্ছে, পরীক্ষা তো হচ্ছে তোমার রবিবার, শনিবার ঠিক বিকাল 4টার সময় কিন্তু আমরা এই ম্যাথের উপরে একটা তোমাদের জন্য স্পেশাল ক্লাস আয়োজন করতে যাচ্ছি, ঠিক শনিবার বিকাল 4টার সময়। ওটার জন্য ইনভাইটেশন রইল। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।